আকাঙ্ক্ষা মাথা নিচু করে বসে আছে। তার চোখের কোণে জমে থাকা জল সে অনেক আগেই মুছে ফেলেছে, কিন্তু বুকের ভেতরের ভারটা কিছুতেই সরছে না। কিছুক্ষণ আগে পর্যন্ত সে ভেবেছিল অনিক সিংহ রায় একজন রাগী, কঠোর, নিয়ম পাগল মানুষ। আজ বুঝতে পারছে এই মানুষটার বুকের ভেতরে কতটা না বলা ব্যথা লুকিয়ে আছে। রুহি ম্যাম আস্তে করে বললেন, তারপর থেকে রিমঝিমকে মানুষ করার দায়িত্ব পুরোপুরি অনেক নিজের কাঁধে তুলে নেয়। আমরা সবাই ছিলাম, কিন্তু সবচেয়ে বেশি ছিল অনেক। সুরাজ হেসে বলল, প্রথম প্রথম তো রিমঝিম রাতে ঘুমোতই না, সারা রাত কাঁদত। অর্ক বললে, আর অনেক সারা রাত কোলে নিয়ে হাঁটত। সকালে আবার অফিস। আকাঙ্ক্ষা অবাক হয়ে শুনছে। তিথি ম্যাম মুচকি হেসে বললেন, একদিন তো রিমঝিম জেদ ধরেছিল, খাবে না, ঘুমাবে না, শুধু কাঁদবে। শেষে অনেকও রেগে গিয়ে বলল, তুমি কি চাও বলো তো? সঙ্গে সঙ্গে 3 বছরের রিমঝিম উত্তর দিয়েছিল, মাম্মা চাই। কথাটা বলেই তিথি চুপ করে গেলেন, কারণ সেই দিনের কথা মনে পড়তেই সবার চোখ ভিজে উঠল। রুহি ম্যাম ধীরে বললেন, সেদিন প্রথমবার অনেককে ভেঙে পড়তে দেখেছিলাম। ও রিমঝিমকে বুকে জড়িয়ে ধরে ঘন্টার পর ঘন্টা বসেছিল, কিন্তু মেয়েটার সামনে এক ফোঁটা চোখের জলও ফেলেনি। আকাঙ্ক্ষার বুকটা মোচড় দিয়ে উঠল। সুরাজ স্যার বললেন, ওর প্রথম হাঁটা, প্রথম কথা বলা, প্রথম স্কুল, সব কিছুর সময় অনেকে ছিল। তিথি বললেন, আর অনেক কোনোদিন ওকে অনুভব করতে দেয়নি যে ওর জীবনে কিছু কম আছে, কখনো না। আকাঙ্ক্ষা অনেকক্ষণ চুপ করে রইল, তারপরে ধীরে ধীরে বলল, তাহলে স্যার বিয়ে করেননি কেন? প্রশ্নটা শুনে 4 জনেই একে অপরের দিকে তাকালেন। একটা দীর্ঘ নীরবতা। শেষে রুহি ম্যাম মৃদু হেসে বললেন, এই প্রশ্নটা আমরা সবাই করেছি। অর্ক স্যার মৃদু হেসে বললেন, আমরা অনেকবার অনেককে জিজ্ঞেস করেছি কেন সে বিয়ে করছে না। সুরাজ স্যার বললেন, প্রতিবারই এড়িয়ে যেত, কিন্তু একদিনও উত্তর দিয়েছিল। আকাঙ্ক্ষা নিঃশ্বাস আটকে শুনছে। সুরাজ ধীরে ধীরে বললেন, অনেক বলেছিল মানুষ সবসময় যাকে ভালোবাসে তাকে পায় না, তাই বলে ভালোবাসা শেষ হয়ে যায় না। নন্দিনী আজও আমার প্রার্থনায় আছে। বিয়ে আমি করতেই পারতাম, কিন্তু মনের যে জায়গাটায় একজনের নাম লেখা থাকে সেখানে জোর করে আর কারোর নাম লেখা যায় না। নন্দিনী কোনো দিন আমার ছিল না, তবুও আজও আমার স্মৃতির সবচেয়ে সুন্দর অংশ হয়ে আছে সে। রাজ আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল, নন্দিনী ছিল আমার সবচেয়ে প্রিয় মানুষ। আর রিমঝিম, ও শুধু রাজনন্দিনীর শেষ স্মৃতি নয়, ও আমার বেঁচে থাকার কারণ। তাই তাদের রেখে যাওয়া একমাত্র আলোটাকে আগলে রাখাটাই এখন আমার জীবন। ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্ট হয়তো সময় কমিয়ে দেয়, কিন্তু তার রেখে যাওয়া ভালোবাসাকে আগলে রাখতে পারা, সেটা ঈশ্বর সবার ভাগ্যে লেখেন না। আমি সেই সৌভাগ্যটুকু পেয়েছি। ঘরের ভেতরে সেদিন কয়েক মুহূর্তের জন্য কেউ কোনো কথা বলতে পারেনি, কারণ তারা বুঝেছিল অনিক সিংহ রায় আজও অতীতে আটকে নেই। সে আজও ভালোবাসে, আর সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর নাম রিমঝিম। কফি শপের ভেতরে আবার নীরবতা নেমে এলো। আকাঙ্ক্ষার চোখ পেয়ে অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ সে বুঝতে পারছে যে মানুষটাকে সে ভালোবেসেছে তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি এমন একজন মানুষ যিনি নিজের পুরো জীবনটা অন্য কারোর জন্য উৎসর্গ করে দিয়েছেন। আর সেই মানুষটার সামনে দাঁড়িয়ে সবার সামনে ভালোবাসার কথা বলে ফেলা নিয়ে হঠাৎ করেই আর লজ্জা লাগছে না, বরং শ্রদ্ধা আরও বেড়ে যাচ্ছে। ঠিক তখনই তিথি ম্যাম মুচকি হেসে বললেন, এবার বুঝতে পারছো তো কেন আমরা তোমাকে এখানে ডেকেছিলাম? আকাঙ্ক্ষা ধীরে মাথা তুলল, আর তার মনে হলো হয়তো আজও গল্পটা শেষ হয়নি, হয়তো এটাই একটা নতুন শুরুর প্রথম ধাপ। কফি শপের ভেতরটা তখনও নিস্তব্ধ। তিথি ম্যামের প্রশ্নের পর সবাই চুপ। আকাঙ্ক্ষা ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ দুটো লাল হয়ে গেছে।
অনেকক্ষণ ধরে নিজের এলোমেলো অনুভূতিগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে সে। রুহি ম্যাম নরম গলায় বললেন, কিছু বলবে আকাঙ্ক্ষা? আকাঙ্ক্ষা মৃদু হাসল, কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে থাকা কষ্টটা সবার চোখেই স্পষ্ট ধরা পড়ল। কি বলবো ম্যাম, আজ মনে হচ্ছে আমি স্যারকে কোনো দিন চিনতেই পারিনি। অর্ক স্যার স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে। আকাঙ্ক্ষা আবার বলল, আমি শুধু একজন রাগী শিক্ষককে দেখেছি, যিনি সব সময় বকতেন, ভুল ধরতেন, শাস্তি দিতেন। কিন্তু আজ বুঝলাম মানুষটা ভেতর থেকে কতটা একা। কথাটা শুনে চারজনই চুপ করে গেলেন, কারণ কথাটা বিন্দু মাত্র মিথ্যে নয়। গত 8 বছরে তারা খুব কাছ থেকে দেখেছেন অনিককে, হাসতে দেখেছেন, কাজ করতে দেখেছেন, রিমঝিমকে নিয়ে ব্যস্ত থাকতে দেখেছেন, কিন্তু নিজের জন্য বাঁচতে না, সেটা তারা কোনো দিন দেখেননি। কিছুক্ষণ চুপ থেকে সুরাজ বললেন, তুমি কি এখনও অনিককে ভালোবাসো? প্রশ্নটা শুনে আকাঙ্ক্ষা একবার জানলার বাইরে তাকালো, তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে বলল, আগে হয়তো ভালোবাসতাম, আজ আজ শ্রদ্ধা করি। আর আমার মনে হয় সেই শ্রদ্ধার মধ্যেই এখন আরও বেশি ভালোবাসা লুকিয়ে আছে। তিথি ম্যামের ঠোঁটে একটা তৃপ্তির হাসি ফুটল। এটাই সেই উত্তর ছিল যেটা তারা আকাঙ্ক্ষার মুখ থেকে শুনতে চেয়েছিলেন। অর্ক হঠাৎ একটু গম্ভীর হয়ে বললেন, তাহলে যদি একদিন জানতে পারো অনেক কোনো দিন তোমাকে নন্দিনীর জায়গাটা দিতে পারবে না? আকাঙ্ক্ষা একটু থামল, তারপরে খুব শান্ত ও পরিপক্ক গলায় বলল, তবুও কিছু বদলাবে না স্যার। ভালোবাসা মানেই তো তাকে পাওয়া নয়। এই চরম সত্য কথাটা আজ আমি স্যারের জীবন থেকেই শিখলাম। চারজনেই চরম অবাক হয়ে তার দিকে তাকালেন। রুহি ম্যামের চোখ দুটো ভিজে উঠল। মেয়েটা সত্যিই মনের দিক থেকে অনেকটা বড় হয়ে গেছে। ঠিক তখনই তিথি ম্যাম ব্যাগ থেকে একটা পুরনো ছবি বের করলেন। বিশ্ববিদ্যালয় জীবনের এক সোনালি মুহূর্ত। রাজ, নন্দিনী, অনিক, অর্ক, সুরাজ, তিথি আর রুহি। 7 জন মানুষ, 7টা প্রাণ খোলা হাসি মুখ। এ হলো আমাদের রাজ আর নন্দিনী। আকাঙ্ক্ষা মন্ত্রমুগ্ধের মতো ছবিটার দিকে দেখছিল। হঠাৎ তার মনে হলো, সব ভালোবাসার গল্প তো একরকম হয় না। কিছু ভালোবাসা মানুষকে কাছে টানে, আর কিছু ভালোবাসা মানুষকে ভেতর থেকে আরও মহৎ, আরও বড় করে তোলে। ঠিক তখনই অর্ক স্যারের ফোনটা বেজে উঠল। তিনি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা অতি মিষ্টি আধো আধো ছোট্ট কণ্ঠ ভেসে এলো, আঙ্কেল, পাপা, আবার লজেন্স খেয়ে নি। কণ্ঠটা শোনা মাত্রই কফি শপের গম্ভীর পরিবেশটা হালকা হয়ে গেল। সবাই একসাথে হেসে ফেলল। উপাসে আর কেউ নয়, অনেকের প্রাণ রিমঝিম। অর্ক হেসে বললেন, তোর পাপা কোথায় রে মা? লুমে বসে আছে। আমি কতবার বললাম খেতে, শুনছেই না, সারাক্ষণ খালি কাজ করছে। আছে, আমি কতবার বললাম খেতে, শুনছে না। কফি শপের টেবিলে বসা সবাই একে অপরের দিকে তাকালো, হাসলো। শুধু আকাঙ্ক্ষার বুকের ভেতরটা কেমন যেন একটা অজানা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। এত বড় একটা মানুষ নিজের খাওয়ার কথাও ভুলে যায়। রিমঝিমের কণ্ঠ আবার শোনা গেল, এবার যেন একটু নালিশের সুরে, আঙ্কেল, তুমি তালে বালিয়েছে, পাপাকে বকা দাও। সবাই খিলখিল করে হেসে উঠল। আর ঠিক তখনই তিথি ম্যাম আর রুহি ম্যাম একবার একে অপরের দিকে তাকালো, তারপরে একটু মুচকি হেসে তাকালো আকাঙ্ক্ষার দিকে। সেই হাসির গভীর মানে তখনও বুঝতে পারেনি আকাঙ্ক্ষা, কিন্তু তার অজান্তেই তার জীবনের নতুন এক অধ্যায়ের বন্ধ দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। কফি শপের বাইরে তখন চমৎকার সন্ধ্যা নেমে এসেছে। আকাশে হালকা কমলা আর বেগুনি রঙের মিশ্র আভা। কিছুক্ষণ নীরব থাকার পর সুরাজ স্যার বললেন, তোমার সত্যিটা জানার খুব দরকার ছিল আকাঙ্ক্ষা, তাই আজ তোমাকে এখানে ডেকেছিলাম। আকাঙ্ক্ষা মৃদু মাথা নাড়ল। সত্যি
আজ না এলে হয়তো সে কোনো দিন এই মানুষটার ভেতরের অনেককে জানতে পারতো না। তিথি ম্যাম উঠে দাঁড়ালেন। চলো এবার ওঠা যাক, সন্ধ্যা হয়ে আসছে। আকাঙ্ক্ষাও ব্যাগটা তাড়াতাড়ি কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো। তারপরে সবার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা সুরে বলল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, আমাকে সবটা জানানোর জন্য। চারজনের মুখেই একটা স্নেহের হাসি ফুটে উঠল। রুহি ম্যাম বললেন, তুমি বরং আমাদের সাথেই চলো, আমরাই তোমাকে বাড়িতে নামিয়ে দেব। আকাঙ্ক্ষা মাথা নাড়ল। না ম্যাম, আমার একটু টুকটাক কাজ আছে, আপনারা চান আমি ঠিক সময়ে বাড়ি ফিরে যাব। অর্ক স্যার বললেন, নিশ্চিত তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। সুরাজ স্যার হেসে বললেন, চলো তাহলে, ওদিকে আবার রিমঝিম একা একা কি কাণ্ড করছে কে জানে। কথাটা শুনে সবাই হেসে উঠল। আকাঙ্ক্ষাও হালকা হাসলো। যান আপনারা। চারজন ধীরে ধীরে কফি শপ থেকে বেরিয়ে গেলেন। আকাঙ্ক্ষা সেখানে একাই দাঁড়িয়ে রইল, তাদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে। আজকের পুরো ঘটনাগুলো বারবার তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। রাজ, নন্দিনী, অনেক, রিমঝিম সব কিছু যেন একটা ট্র্যাজিক সিনেমার মতো চোখের সামনেই ভাসছে। ঠিক তখনই তার ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল বৃষ্টি কলিং। আকাঙ্ক্ষা একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে বৃষ্টির উৎসুক গলা ভেসে এলো। কী রে, কী বললেন স্যার ম্যামেরা, সব কিছু ঠিক আছে তো? আকাঙ্ক্ষা কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে শান্ত গলায় বলল, অনেক কিছু রে, এত কিছু ফোনে বলা সম্ভব না, কাল ডিপার্টমেন্টে গিয়ে সব বলবো, এখন রাখি। বৃষ্টি আর কিচ্ছু বলার সুযোগ পাওয়ার আগেই সে ফোনটা কেটে দিল, কারণ আজ সে এই অনুভূতিগুলো নিয়ে একটু একা থাকতে চায়, খুব একা। পরের দিন বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্টের নিরিবিলি করিডোর দিয়ে আকাঙ্ক্ষা ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই সামনে থেকে অনিক সিংহ রায়কে আসতে দেখল সে। মুহূর্তে তার পায়ের গতি স্তব্ধ হয়ে গেল। অনেকও ফাইলপত্র হাতে এগোচ্ছিলেন, হঠাৎ তাকে দেখে থেমে গেলেন। দুজনের চোখ একবারের জন্য মুখোমুখি হলো। আকাঙ্ক্ষা নিজেকে কোনো মতে সামলে নিয়ে একটু সামনে এগিয়ে গেল, তারপরে মাথা নিচু করে বলল, স্যার। অনেক থপকে দাঁড়িয়ে বললেন, আকাঙ্ক্ষা কিছুক্ষণ চুপ করে আঙুল ঘুটল, তারপরে অপরাধীর মতো করে বলল, কালকের ব্যবহারের জন্য আমি সত্যিই দুঃখিত স্যার। আপনার জীবনের সত্যিটা না জেনেই আমি অনেক ভুলভাল কিছু ভেবে নিয়েছিলাম, এমনকি অনেক বড় একটা সিদ্ধান্ত। আমি লজ্জিত স্যার, আই এম রিয়েলি সরি। কথাগুলো বলে সে পুরোপুরি মাথা নিচু করে ফেলল। অনেক কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন কি বলবেন বা কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা ভেবে পাচ্ছেন না। ঠিক তখনই তার পকেটের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই অনেকের গম্ভীর মুখের কঠোর অভিব্যক্তিটা মুহূর্তেই গলে জল হয়ে গেল। ফোনটা কানের কাছে দিয়ে তিনি অত্যন্ত নরম গলায় বললেন, কি হয়েছে মামনি? ওপাশ থেকে রিমঝিমের আদুরে গলা ভেসে এলো, একটু ফুপিয়ে ফুপিয়ে, পপ্পু তুমি কখন আসবে? আমার পুতুলের না হাত ভেঙে গেছে, তুমি এসে ঠিক তুলে দাও না, না হলে আমি কান্না করব। মেয়ের এমন আবদার শুনে অনেকের মুখে এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি বললেন, আচ্ছা মা, কেঁদো না, আমি এখনই আসছি। ফোনটা কেটে তিনি একবার আকাঙ্ক্ষার দিকে তাকালেন। কিছু একটা বলতে গিয়েও যেন শব্দ খুঁজে পেলেন না, শুধু আলতো করে মাথা নেড়ে দ্রুত পায়ে করিডোর দিয়ে চলে গেলেন। আকাঙ্ক্ষা আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে রইল, অনেকের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে। তার মনে হলো এই মানুষটাকে সে যত চিনছে ততই যেন সে নতুন করে আরও অচেনা হয়ে উঠছে। পরের দিন দুপুরে ক্লাস শেষ হতেই বৃষ্টি আর রিচু প্রায় জোর করেই টেনে নিয়ে গেল আকাঙ্ক্ষাকে ডিপার্টমেন্টের পেছনের পুরনো বটগাছটার নিচে। বৃষ্টি দুই হাত বুকে গুটিয়ে দাঁড়িয়ে বলল, এবার বল, কাল থেকে পেটের ভেতরে কৌতূহল নিয়ে ঘুরছি রে। রিচিও তাল মিলিয়ে বলল, হ্যাঁ রে আকাঙ্ক্ষা, স্যার ম্যামরা ঠিক কি বললেন তোকে?
আকাঙ্ক্ষা কিছুক্ষণ নিষ্পৃহভাবে চুপ করে রইল। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, রিমঝিম অনেক স্যারের মেয়ে। বৃষ্টি কিছুটা বিরক্ত হয়ে বলল, ধুর, এটা তো নতুন কিছু না, আমরা সবাই জানি তো। আকাঙ্ক্ষা আলতো করে বলল, না বৃষ্টি, আমরা যা জানি আসল সত্যটা তা নয়। রিজু ভ্রু কুচকে বলল, মানে একটু পরিষ্কার করে বলবি? আকাঙ্ক্ষা মাটির দিকে তাকিয়ে বলল, রিমঝিম স্যারের নিজের মেয়ে, কিন্তু ও স্যারের নিজের রক্ত নয়। বৃষ্টি আর রিজু দুজনেই একসাথে আঁতকে উঠে বলল, কি? এটা আবার কেমন কথা? একবার বলছিস নিজের মেয়ে, আবার বলছিস নিজের রক্ত নয়, কিছুই তো মাথায় ঢুকছে না। আকাঙ্ক্ষা শান্ত গলায় বলল, রিমঝিম স্যারের সবচেয়ে প্রিয় দুজন মানুষের সন্তান, যাদেরকে অকালে হারানোর পর তিনি নিজের সর্বস্ব দিয়ে নিজের জীবন বাজি রেখে আগলে রেখেছেন। আকাঙ্ক্ষা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। তারপরে অতীতের সেই না বলা পৃষ্ঠাগুলো ধীরে ধীরে মেলতে শুরু করলো। আজ থেকে প্রায় 8 বছর আগে অনিক স্যার, অর্ক স্যার, সুরাজ স্যার, রুহি ম্যাম, তিথি ম্যাম আর রাজ স্যার, ওরা সবাই খুব কাছের বন্ধু ছিল। সেই সময়ে তাদের এই সুন্দর গ্রুপটায় আলো করে এসেছিল একটা মেয়ে, নন্দিনী। নামটা শুনেই বৃষ্টি আর রিজু একে অপরের দিকে তাকালো, কারণ এই নামটা তারা আগেও ক্যাম্পাসে টুকটাক শুনেছে। আকাঙ্ক্ষা বলতেই থাকলো, স্যার রাজ স্যার নন্দিনী ম্যামকে খুব ভালোবাসতেন, আর নন্দিনী ম্যামও রাজ স্যারকে ভালোবাসতেন, আর অনিক স্যার তিনিও মনে মনে নন্দিনী ম্যামকে। বলতে বলতে হঠাৎ করেই গলাটা আটকে গেল আকাঙ্ক্ষার। নিজেকে সামলে নিয়ে আবার বলল, তারপর রাজ আর নন্দিনীর বিয়ে হয়, আর তার কিছু বছর পরেই জন্ম হয় ছোট্ট রিমঝিমের। কিন্তু কথাটা বলেই আবার থেমে গেল আকাঙ্ক্ষা। বৃষ্টি অত্যন্ত অধীর হয়ে বলল, তারপর থামলি কেন, বল। আকাঙ্ক্ষার গলাটা এবার কেঁপে উঠল, চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রিমঝিমকে হাসপাতাল থেকে প্রথমবার বাড়ি আনার তিনি একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। সেই রোড অ্যাক্সিডেন্টে রাজ স্যার আর নন্দিনী ম্যাম অন স্পট মারা যান। বাকিটা আর বলতে পারল না সে। বৃষ্টি আর রিজুর মুখ থেকেও যেন এক নিমেষে সব ভাষা হারিয়ে গেল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। চারপাশে শুধু পুরনো বটগাছের পাতার মর্মর শব্দ আর ভারী হয়ে আসা বাতাসের দীর্ঘশ্বাস। অনেকক্ষণ পর রিজু প্রায় ফিসফিস করে বলল, তারপর কি হলো? আকাঙ্ক্ষা চোখটা মুছে মৃদু গলায় বলল, মারা যাওয়ার ঠিক আগে ওরা রিমঝিমকে অনিক স্যারের হাতে তুলে দিয়ে অনুরোধ করে গিয়েছিল। সেই দিন থেকে রিমঝিম অনিক স্যারের কাছে শুধু একটা দায়িত্ব নয় রে, ও স্যারের পুরো পৃথিবী। বৃষ্টির চোখ দুটো ততক্ষণে জলে ভিজে উঠেছে। সে ধরা গলায় বলল, তাহলে অনিক স্যার এতগুলো বছর ধরে একাই ওকে মায়ের মমতা আর বাবার শাসন দিয়ে বড় করছেন? হ্যাঁ, একাই। রিজু অবিশ্বাসের গলায় বলল, তার মানে স্যার নিজের জীবনের কথা, নিজের সুখের কথা একবারও ভাবেননি? আকাঙ্ক্ষা এক চিলতে ম্লান হেসে বলল, সম্ভবত না, কারণ স্যার এখনও রাজ স্যারকে নিজের সবচেয়ে কাছের বন্ধু মনে করেন, আর নন্দিনী ম্যামকে। কথাটা শেষ করল না আকাঙ্ক্ষা, তবুও বৃষ্টি আর রিজু সবটা বুঝে গেল। মুহূর্তের মধ্যেই চারপাশের বাতাসটা কেমন যেন এক অদ্ভুত শ্রদ্ধায় ভারী হয়ে উঠল। সবটা শোনার পর অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। শেষে বৃষ্টি অপরাধী সুরে ফিসফিস করে বলল, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে রে আকাঙ্ক্ষা। রিজুও অনুশোচনায় মাথা নাড়ল, খুব বড় ভুল। আমাদের তখনই তোকে আটকানো উচিত ছিল। কোনো মানুষের ভেতরের অতীত না জেনে, তার পরিস্থিতি না বুঝে এভাবে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া আমাদের একদম ঠিক হয়নি। আকাঙ্ক্ষা শুকনো মাটির দিকে তাকিয়ে রইল। জানি, এখন সবটা বুঝতে পারছি। বৃষ্টি আলতো করে আকাঙ্ক্ষার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তুই কি এখনও স্যারকে ভালোবাসিস? প্রশ্নটা শুনে আকাঙ্ক্ষা কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। তারপরে খুব আস্তে কিন্তু দৃঢ় গলায় বলল, হ্যাঁ, হয়তো আগের থেকেও বেশি ভালোবাসি, তবে এখন সেই ভালোবাসায় আর
পাওয়ার কোনো লোভ নেই রে, শুধু মানুষটা ভালো থাকুক, জীবনে একটু শান্তি পাক, দূর থেকে এটাই এখন আমার একমাত্র প্রার্থনা। কথাটা শুনে বৃষ্টি আর রিজু দুজনেই চুপ করে গেল। ঠিক তখনই দূরের করিডোর দিয়ে অনিক সিংহ রায়কে হেঁটে যেতে দেখা গেল। তিনজনের কেউ খেয়াল করল না, কিন্তু এক মুহূর্তের ভগ্নাংশের জন্য অনেকের গম্ভীর চোখ দুটো এসে থমকেছিল দূর থেকে আকাঙ্ক্ষার ক্লান্ত মুখের উপরে। তারপরে আবার তিনি নিজের চেনা গতিতে হেঁটে চলে গেলেন। ডিপার্টমেন্টের পেছনের পুরনো বটগাছটার নিচে বসে থাকা আকাঙ্ক্ষা, বৃষ্টি আর রিজুর চারপাশে ছাত্রছাত্রীদের তুমুল কোলাহল। তবুও তাদের তিনজনের মধ্যে অদ্ভুত এক শান্ত নীরবতা বিরাজ করছে। অনেকক্ষণ চুপ করে থাকার পর বৃষ্টি বলল, জানিস আকাঙ্ক্ষা, আমাদের এখনো পুরো বিষয়টা অলৌকিক লাগছে, বিশ্বাসই হচ্ছে না। রিজুও মাথা নাড়ল, আমারও না। একটা মানুষ এত বড় ঝড় একলা সহ্য করে কিভাবে প্রতিদিন ক্লাসে আসে, এতটা স্বাভাবিক থাকে বলতো? আকাঙ্ক্ষা মৃদু হেসে বলল, হয়তো সবাই পারে না রিজু, কিন্তু অনেক স্যার পারেন। বৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন বুঝতে পারছি কেন উনি অন্যায়ের বিরুদ্ধে এতটা কঠোর, কেন সব কিছু এত সিরিয়াসলি নেন। রিজু একটু পরিবেশটা হালকা করার জন্য হেসে বলল, আর এটাও বুঝতে পারছি কেন তোকে দিয়ে এত খাটুনি করিয়ে প্রজেক্টটা করিয়েছিলেন। কথাটা শুনে তিনজনের মুখে অনেক দিন পর একটা হালকা প্রাণখোলা হাসি ফুটল। হয়তো প্রথমবার অনেক স্যারকে নিয়ে কথা বলতে গিয়ে আকাঙ্ক্ষার বুকের ভেতরটা আর আগের মতো ব্যথায় কেঁপে উঠল না, বরং এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব করল সে। ঠিক তখনই ক্লাসের ঘন্টা বেজে উঠল। বৃষ্টি উঠে দাঁড়িয়ে বলল, চল, পরের ক্লাসটার সময় হয়ে গেছে। তিনজন ধীরে ধীরে ডিপার্টমেন্টের দিকে হাঁটতে লাগলো। করিডোরে ঢুকতেই সামনে থেকে অনেক সিংহ রায়কে ফাইল হাতে বেরিয়ে আসতে দেখা গেল। মুহূর্তের জন্য আকাঙ্ক্ষার পা দুটো স্তব্ধ হয়ে গেল, কিন্তু এবার সে নিজেকে খুব সুন্দরভাবে সামলে নিল। শান্তভাবে একপাশে সরে দাঁড়িয়ে স্যারকে যাওয়ার জায়গা করে দিল। অনেকও তাদের দিকে একবার তাকালেন, তারপরে চিরচেনা স্বাভাবিক ও গম্ভীর গলায় বললেন, আগামী সপ্তাহে তোমাদের ইন্টারনাল প্রেজেন্টেশন আছে। যারা এখনও টপিক ফাইনাল করনি, আজকের মধ্যে ডিপার্টমেন্টে এসে করে নিও। বৃষ্টি আর রিজু একসাথে বলল, ইয়েস স্যার। আকাঙ্ক্ষাও মাথা নিচু করে বলল, জি স্যার। অনিকার একটা শব্দ না বাড়িয়ে সোজা চলে গেলেন, একেবারে স্বাভাবিক, যেন গত কয়েকদিনে তাদের মধ্যে কোনো ঝড়ই বয়ে যায়নি। রিজু আস্তে করে বলল, দেখলি, স্যারও বিষয়টাকে আর বাড়াচ্ছেন না, একদম প্রফেশনাল। আকাঙ্ক্ষা মৃদু হাসল, সেটাই ভালো, সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাক। বৃষ্টি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুই সত্যি পারবি তো নিজেকে সামলাতে? আকাঙ্ক্ষা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, পারতেই হবে, ভালোবাসা মানেই তো সবসময় তাকে কাছে পাওয়া নয়, কখনো কখনো দূর থেকে তার ভালো থাকাটা দেখে আনন্দ পাওয়াও এক ধরনের গভীর ভালোবাসা। বৃষ্টি আর রিজু আর কিছু বলল না, কারণ তারা মনে মনে জানে আকাঙ্ক্ষা কথাটা মুখে যতটা সহজে বলেছে, তার হৃদয়ের ভেতরটা লড়াইয়েরটা ততটা সহজ নয়। সেদিন বিকেলে বাড়ি ফেরার সময়ও আকাঙ্ক্ষার মাথায় বারবার একই মুখ ভেসে উঠছিল, অনেক সিংহ রায়। কিন্তু এবার অদ্ভুতভাবে সেই রাগী মুখের পাশাপাশি আরেকটা ছোট্ট তুলতুলে মিষ্টি মুখও ভেসে উঠল। গোলগাল গাল, চঞ্চল দুটো চোখ, আর মন ভোলানো আধো আধো হাসি, রিমঝিম। অজান্তেই আকাঙ্ক্ষার ঠোঁটের কোণে একটা অনাবিল হাসি ফুটে উঠল। সে নিজেও বুঝতে পারল না কেন হঠাৎ করেই সেই ছোট্ট মেয়েটার প্রতি তার মনে এত মায়া জন্মাচ্ছে। আর ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে নিজের ঘরে বসে কার্পেটের উপরে উপর হয়ে রং পেন্সিল নিয়ে খাতায় আঁকিবুকি করছিল রিমঝিম। তিথির সোফায় বসে মুচকি হেসে পরম স্নেহে মেয়েটার কাণ্ড কারখানা দেখছিল। হঠাৎ রিমঝিম খাতা থেকে মুখ তুলে বড় বড় করে চোখ করে তিথির দিকে তাকিয়ে আদো আদো গলায় বলল,
তিথি মাম্মা। তিথি হেসে বললেন, বলো মামনি। সেদিন কলেজে যে সুন্দর আন্টিটা ছিল না। তিথি একটু থমকে গেলেন, কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, কোন আন্টি মামনি? ওই তো ওই দিন ওই আন্টিটা কান্না করছিল কেন গো? তিথি ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা গভীর হাসি ফুটে উঠল। তিনি রিমঝিমের গালটা টিপে দিয়ে বললেন, তোমার পাপা আন্টিকে খুব বকা দিয়েছিল তো, তাই আন্টি কেঁদেছিল। কথাটা শুনে রিমঝিম অমনি তুলতুলে হাত দুটো দিয়ে নিচের কোমর বেঁধে গম্ভীর মুখ করে বলল, কেন মামনি? পাপা খুব পচা, আবার বকাও দিয়েছে? এমনি এমনি আন্টিকে বকে? তিথি ভ্রু নাচিয়ে মুচকি হেসে বলল, তাই নাকি? পাপাকে বকে দেব। তা তোমার ওই আন্টিকে কেমন লেগেছে? রিমঝিম সঙ্গে সঙ্গে মাথা দোলাতে দোলাতে বলল, আমার লোকে খুব ভালো লেগেছে, খুব সুন্দর দেখতে। তিথি চুপচাপ রিমঝিমের দিকে তাকিয়ে রইলেন। তিথি বলল, তুমি ওই আন্টির সাথে কথা বলবে? অনেক কথা বলবো, ও খুব ভালো আন্টি। তিথির বুকের ভেতরটা কেমন যেন এক অজানা আশার আলোয় উৎপীড়িত হয়ে উঠল। এই ছোট্ট নিষ্পাপ মেয়েটা তো জানেই না তার এই সরল আবদারটুকু তাদের জীবনে কত বড় একটা পরিবর্তনের সূচনা করতে চলেছে। তিথি এগিয়ে এসে রিমঝিমের দুই গালে গভীর স্নেহে একটা চুমু খেলেন। বেশ, কালকে তোমাকে আমি তোমার পাপার কলেজে নিয়ে যাব, আর ওই সুন্দর আন্টিটার সাথে একদম সামনাসামনি দেখা করিয়ে দেব, কেমন? কথাটা শোনা মাত্রই রিমঝিমের ডাগর ডাগর চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। সে তিথির হাত ধরে লাফাতে লাফাতে বলল, সত্যি 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 তিথি মাম্মা, ইয়ে! সে খিলখিল করে হেসে উঠল। তারপরে ড্রয়িং রুমের কার্পেটের উপরে দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে খুশিতে নাচতে শুরু করলো। আমি কাল কলেজে যাব, আমি কাল সুন্দর আন্টির কাছে যাব। তার এই মিষ্টি হাসির আর নাচের শব্দে পাশের স্টাডি রুম থেকে দরজা খুলে বেরিয়ে এলেন অনিক। মেয়ের কাণ্ড দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এত খুশি কেন আমার মামনিটার? রিমঝিম দৌড়ে গিয়ে অনিকের পা জড়িয়ে ধরে মুখ তুলে বলল, পাপা আমি কাল তোমার কলেজে যাব, কিন্তু একদম না কুপবে না। অনেক অত্যন্ত অবাক হয়ে সোফায় বসা তিথির দিকে তাকালো। তিথি মুখ টিপে হেসে বলল, হ্যাঁ, ম্যাডামের বিশেষ ইচ্ছে হয়েছে কাল কলেজ যাওয়ার। রিমঝিম এবার অনেকের কোল বেয়ে উঠতে উঠতে গম্ভীর মুখ করে আঙুল নাচিয়ে বলল, কাল আমি কলেজে গিয়ে তোমাদের কলেজে ইনফেক্ট করব, দেখব তুমি কাকে কাকে বকা দাও। মেয়ের মুখে এমন পাকা পাকা কথা শুনে অনেক আর নিজের হাসি চেপে রাখতে পারলেন না, উচ্চস্বরে হেসে ফেললেন। আচ্ছা ম্যাডাম, তাই নাকি? তাহলে তো কাল কলেজের সবাইকে খুব সাবধানে থাকতে হবে দেখছি। রিমঝিম এবার অনেকের গাল দুটো টেনে ধরে বলল, একদম সাবধানে থাকবে। পুরো ঘরটা অনেক আর রিমঝিমের সেই অনাবিল হাসির শব্দে মুখরিত হয়ে উঠল। কিন্তু সেই হাসির আড়ালে কেউ খেয়াল করল না তিথির চোখে তখন এক বুক আশার আলো ঝলমল করছে।